পাকিস্তানে গত সপ্তাহে এই যে আমরা 4 দিন ধরে দেখলাম যে মাটি কেঁপে উঠলো, এর ফলে কি ফল্টের সৃষ্টি হতে পারে? কারণ আমরা যখন টেকটনিক পাতগুলো মানে মাটির নিচে যে পাতগুলো রয়েছে সেগুলো যখন ঘর্ষণ হয় তার ফলে তো একটা চ্যুতি রেখার মধ্যে একটা প্রবল একটা শক্তি সঞ্চয় হয় এবং তার ফলে মাটিটা কেঁপে ওঠে। এরকম কি কিছুকে ত্বরান্বিত করতে পারে? তাহলে কি এই পাতগুলোর ওপর কোনো প্রেসার পড়তে পারে এই ধরনের কম্পনের ফলে? না, বিষয়টা ঠিক তা নয়। এখানে সেই ধরনের কোনো পাত নেই পাকিস্তানে। কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের যে জোনটাতে এই কম্পনটা হয়েছে সেটা অত্যন্ত দুর্বল প্রকৃতির গঠন এবং ভঙ্গিল পর্বতমালার একটা অংশ বিশেষ। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জিওলজিক্যালি এখানকার শিলা প্রকৃতিগুলো উল্লম্বভাবে বিস্তৃত, অর্থাৎ মাটির তলায় ভার্টিক্যালি নিচের দিকে নেমে গেছে। মাটির তলাতে যদি হরাইজন্টালি বিস্তার থাকতো তাহলে কিন্তু অনেক বড় সড়ো ঘটনা ঘটতে পারত এবং তার প্রভাবে অনেক বড় সড়ো কম্পন ঘটতে পারত। কিন্তু যেহেতু ভার্টিক্যালি এর বিস্তারটা বেশি, সেই কারণের জন্য মাটির তলায় সরাসরিভাবে এটা নেমে গেছে অনেকটা গভীরে এবং 10 কিলোমিটার নিচে কম্পনের কেন্দ্র তৈরি হয়েছিল। অর্থাৎ পি তরঙ্গ 10 কিলোমিটার নিচের দিকে নেমে গিয়ে প্রথম সেখানে সারফেসকে স্ট্রাইক করেছিল। পরবর্তী দিন কিন্তু আমরা দেখেছি নেমেছিল 12 কিলোমিটার এবং তারপরের দিন যেটা ঘটেছিল সেটা 8 কিলোমিটার ডেপথে ছিল। ফলে এর থেকে যেটা বোঝা যায় যে নির্দিষ্ট গভীরতার মধ্যেই চেন রিয়াকশনটা সম্পাদিত হয়েছে। পাত সৃষ্টি হওয়া, চ্যুতি সৃষ্টি হওয়া, সেখানে মাটির তলায় যতটা গভীরতা পর্যন্ত প্রবেশ করার সম্ভাবনা থাকে বা প্রবেশ করতে হয় সেই পরিমাণ প্রবেশ করতে পারেনি। ফলে এখানে যে অ্যাটম বোমগুলো ডিফিউজড হয়েছে তাদের শক্তি কিন্তু খুব বেশি ছিল না, অর্থাৎ তাদের ধ্বংসাত্মক শক্তি অত্যন্ত যে বেশি মাত্রায় ছিল সেটা কিন্তু বলা যায় না। কারণ স্বাভাবিকভাবে একটা অ্যাটমিক বোম ডিফিউজড হলে সেটা মাটির তলাতে প্রায় 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত তার এনার্জিটাকে ট্রান্সফার করাতে পারে। কিন্তু এক্ষেত্রে এনার্জি ট্রান্সফার হয়েছে মাটির তলাতে মাত্র 10 থেকে 15 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে হয়তো 20 কিলোমিটারের কাছাকাছি। ফলে এই অ্যাটম বোমগুলো অত্যন্ত লঘু শক্তিশালী বা কম শক্তিশালী অ্যাটম বোম আলটিমেটলি ওই জায়গাতে ডিফিউজড হয়েছে এবং সংখ্যাটা হয়তো 100 থেকে 150 খানা অ্যাটম বোমের একসাথে ডিফিউশনের যে এনার্জি সেই এনার্জিটা হয়তো ওখানে পাওয়া গেছে। ঠিক, এর ফলে কি ভবিষ্যতে এই ধরনের আরো কম্পন হতে পারে? কারণ এই যে নিউক্লিয়ার ব্লাস্টের কথা যেটা আপনি বললেন, ডিফিউজের কথা যেটা বললেন, যে সেখানে একটা এনার্জি বেরিয়ে এসেছে এবং সেটা মাটির মধ্যে গেছে, এই শক্তিটা তো ভেতরে থেকে গেছে। এর প্রভাবে কি ভবিষ্যতে আবার এই ধরনের কোনো কম্পন হতে পারে? তার সম্ভাবনা কতটা? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, যেহেতু বললাম চেন রিয়াকশন, এক একটা, যেমন ধরুন ইউরেনিয়াম থেকে থোরিয়াম, থোরিয়াম থেকে প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম থেকে টাইটানিয়াম, এইভাবে চেন রিয়াকশনে পর 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 তারা ভাঙতে শুরু করে। ফলে আবার এর পরবর্তী সময়ে কিন্তু এর প্রভাবে কম্পন হতে পারে। এবং শুধু তাই নয়, ওই অঞ্চলের মাটি থেকে হিউজ অ্যামাউন্টে এনার্জি কিন্তু ডিফিউজড হবে এবং এই অঞ্চলে প্রচণ্ড পরিমাণে নিউক্লিয়ার বিকিরণ ঘটবে এবং সেই বিকিরণের সংখ্যাটাও কিন্তু কয়েক হাজার বছর পর্যন্ত চলতে পারে। কিন্তু এই এই যে ইয়েটা ঘটলো, এই যে ডিফিউশনটা ঘটলো, তার ফলে কিন্তু ওই অঞ্চলে নতুন করে আর কোনো ফল্ট তৈরির মতো সম্ভাবনা থাকলো না, কারণ বোম তুলনামূলকভাবে অনেক কম শক্তিশালী ছিল। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, পরবর্তীকালে যদি ভূমিকম্প সংঘটিত হয় এই অঞ্চলে তাহলে সেটা স্বল্প মাত্রায় ভূমিকম্প হবে, অথবা মাটির তলাতে নতুন করে আবার আর্থের নিজস্ব কোনো নিউক্লিয়ার এলিমেন্ট ডিফিউজড হয়ে গিয়ে সেখানে ভূমিকম্প ঘটাতে পারে। কিন্তু এই ভূমিকম্পের কম্পনে আর নতুন করে কিন্তু সেখানে কোনো বড় সড় মাত্রায় ভূমিকম্প সংঘটিত হবার সম্ভাবনা নেই। এটা কি আটকানো যেতে পারে? যখন এই ধরনের কম্পনগুলো হয় তখন কি এটা আটকানোর কোনো ব্যবস্থা হতে পারে? না, যদি ডিফিউশনের আগে যদি চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে কম্পনটাকে আটকে দেওয়া যায়। কিন্তু একবার যখন ডিফিউশন স্টার্ট হয়ে গেছে তারপরে কিন্তু আর সেখানে আটকে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। তার কারণটা হলো নিউক্লিয়ার এলিমেন্টগুলো ওখানকার মাটির সঙ্গে মিশতে শুরু করে দেয় এবং শুধু তাই না, আপনাদেরকে বারবার যেটা বলছি, এটা একটা চেন রিয়াকশন।
পর 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 সেটা ভাঙতে শুরু করবে, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট, আরেকটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট, যার ফলে আলটিমেটলি কিন্তু এটাকে কখনো আমরা নতুন করে থামিয়ে দিতে পারবো না, কারণ যে হিউজ অ্যামাউন্টের নিউক্লিয়ার রেডিয়েশন এখন ওখানে হচ্ছে, সেই রেডিয়েশন যতদিন পর্যন্ত না বন্ধ হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ইনসিডেন্স ওই অঞ্চলে চলতে পারে। বেশ, অর্থাৎ এই ধরনের একটা কম্পন হলে সেটা যথেষ্ট পরিমাণে ভয়ের। আমি আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে সাধারণ যে ভূমিকম্পগুলো হয় তার সঙ্গে এর তো একটা বেসিক পার্থক্য রয়েছে। তো পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে তো আপনি বলছেন যে ভূবিজ্ঞানের ভাষা এটাকে আপনারা ভূমিকম্প হিসেবেই আখ্যা দেবেন, কিন্তু সেইভাবে যদি চ্যুতিরেখা বা কোনো রকম পাতের সংঘর্ষ না হয় তাহলে সেম কি আপনারা কি হিসেবে এটাকে বলছেন যে এটাও একটা ভূমিকম্প? না, বেসিক্যালি দেখুন, মূল যে এনার্জির কথাটা বললাম, আর্থের ইন্টেরিয়ারে পৃথিবীর অভ্যন্তরভাগে তেজস্ক্রিয় উপাদানের ডিফিউশন, তার ফলে প্রকৃতপক্ষে ভূমিকম্পটা তৈরি হয়। আর পৃথিবী পৃষ্ঠের বাইরেও কিন্তু তেজস্ক্রিয় উপাদানের ডিফিউশনের ফলে ভূমিকম্প তৈরি হতে পারে। আমরা এটাকে নতুন একটা পরিভাষা দিয়ে সেকিং অফ দ্য আর্থ এরকমভাবে চিহ্নিত করতে পারি ঠিকই, কিন্তু বেসিক্যালি এটাও একটা কম্পন। তার কারণ হচ্ছে এই কম্পনেরও একটা কেন্দ্র আছে, একটা উপকেন্দ্র আছে, এবং এই কম্পনের থেকেও বাকি তরঙ্গগুলো তৈরি হয়, যে তরঙ্গগুলো ভূমিকম্পের সময় সংঘটিত হয়। কিন্তু এই কম্পনের দ্বারা কোনো চ্যুতিরেখা তৈরি হবে না, কোনো ফাটল তৈরি হবে না, পাত সংস্থান ঘটবে না। আর ক্ষয়ক্ষতি এই কম্পনের ফলে, হ্যাঁ সেটাই বলছি, এই কম্পনের ফলে মৃত্তিকা প্রকৃতি সম্পূর্ণভাবে তাদের নেচার চেঞ্জ করে ফেলবে। মাটির বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, টোটালটাই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে পরিণত হবে, প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিয়েশন হতে শুরু করবে। তার কারণ হলো ভূমিকম্পের যে মূল তরঙ্গ, সেই তরঙ্গ কিন্তু যেটাকে আমরা বলি গামা তরঙ্গ বা পরিচলন স্রোত মাটির তলায় যেটা হয়, সেই তরঙ্গ কিন্তু সরাসরিভাবে ভূপৃষ্ঠের ওপরে আসে না। আর এক্ষেত্রে কি হলো, উল্টো ব্যাপারটা হলো, ভূপৃষ্ঠের ওপরে সেই তরঙ্গ তৈরি হলো, সেই তরঙ্গ মাটির তলাতে গিয়ে আঘাত করলো, তার থেকে ভূমিকম্প ঘটলো। যার ফলে আলটিমেটলি কিন্তু যেহেতু মাটির ওপরে ওই তরঙ্গটা তৈরি হচ্ছে, নিউক্লিয়ার ডিফিউশন হচ্ছে, সেই কারণের জন্য এর যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু অনেক সুদূর প্রসারী হবে। এবং এই অঞ্চলে কোনো চাষাবাদ হবে না। চাষাবাদ যদি হয়, কোনো গাছ যদি জন্মায়, তাহলে সেই গাছের মধ্যে অ্যাটম মানে নিউক্লিয়ার এলিমেন্টসগুলো সেই গাছগুলোর মধ্যে থেকে যাবে, ফসলের মধ্যে থেকে যাবে, মাটিতে থাকবে, বায়ুতে থাকবে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পানীয় জল।